কেমিস্ট্রি প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়নের ইম্পর্টেন্ট এমসিকিউগুলো চলো দেখে ফেলি। দেখো, প্রথম প্রশ্ন, কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? কত জায়গাতে এসেছে দেখেছ? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক যেটা খাবার সংরক্ষণে ব্যবহার করা হয়, আর প্রাকৃতিক খাদ্য সংরক্ষক সেইটাই যেটাকে প্রকৃতিতে পাওয়া যায় এবং ন্যাচারালি আমরা খাবারের টেস্ট বাড়ানোর জন্য সেগুলোকে ব্যবহার করি। দেখো, প্রাকৃতিক খাদ্য সংরক্ষকে কি আছে? নর্মালি লবণ, চিনি, সরিষার তেল আচারে আমরা ব্যবহার করি, রসুন আছে, হলুদ আছে, লবঙ্গ আছে, সবগুলোই আমরা আচার তৈরিতে ব্যবহার করি এবং আচার কিন্তু ফলের প্রিজার্ভেশন একটা ফর্ম। তো এখানে আমরা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে এইগুলো মনে রাখবো। তো তুমি যদি এই অপশনগুলো দেখো তাহলে এখানে আনসার কি হবে? দেখো, সোডিয়াম বেনজোয়েট নো, সোডিয়াম মিথানোয়েট না, সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড বিএইচএ। তাহলে এখানে উত্তর খুব সহজেই বুঝতে পারছো যে এখানটাতে সোডিয়াম ক্লোরাইড, দ্যাট ইজ খাবার লবণ। ঠিক আছে, এটাই উত্তর। আর তুমি যদি কৃত্রিম খাদ্য সংরক্ষকের কথা বলো, কৃত্রিম খাদ্য সংরক্ষক অনেকগুলাই আছে। তো প্রথমে দেখো, এটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করব। প্রথমে অ্যান্টিমাইক্রোবিয়াল, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট আর কিলেটিং এজেন্ট। তো অ্যান্টিমাইক্রোবিয়াল আবার অনেকগুলো আছে, তার মধ্যে কিছু প্রায় আসে, যেমন সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম সরবেট সবসময় আসে, ভিনেগার, প্রোপানয়েড, নাইট্রেট অ্যান্ড নাইট্রাইট। তোমরা এই জিনিসগুলোর সাথে পরিচিত। আর অ্যান্টিঅক্সিডেন্ট একটু পরেই আমরা দেখবো। অ্যান্টিঅক্সিডেন্টও দুই প্রকার, প্রাকৃতিক আর কৃত্রিম। তো এটা আমরা একটু পরে দেখবো। আর কিলেটিং এজেন্ট, তো এই ক্যাটাগরিগুলো আমরা দেখে ফেলবো, কারণ এখান থেকে দেখতেই পাচ্ছ অনেক বেশি প্রশ্ন আসে। এরপর আমরা যদি পরের প্রশ্নে যাই, কোনটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট? তো দেখো, অ্যান্টিঅক্সিডেন্টের ক্লাসিফিকেশনটা আমাদের একটু জানতে হবে। তো প্রাকৃতিক সেটা যেটা প্রকৃতিতে পাওয়া যায়। তো এরকম কয়েকটা অ্যান্টিঅক্সিডেন্ট খুব পপুলারলি পরীক্ষাতে আসে। ভাইটামিন এ, সিই, কি বললাম? ভাইটামিন এ, সি, ই। দেখো, ভাইটামিন সি, ভাইটামিন ই আর বিটা ক্যারোটিন তোমাদের বইতে যেটা আছে তার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ভাইটামিন এ। আরেকটা আছে সেলেনিয়াম। তাহলে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে আমরা তিনটা ভিটামিন মনে রাখবো আর সেলেনিয়ামের কথা মনে রাখবো। ওকে, আবার এই যে অ্যান্টিঅক্সিডেন্ট, এটাকে আবার আরেকটা ভাগে ভাগ করা যায়। এটা মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট আর একটা অক্সিজেন শোষণকারী। তো মুক্তমূলক শোষণকারীর মধ্যে বিএইচএ, বিএইচ3, টিবিএইচকিউ আর পিজি, দ্যাট ইজ প্রোপাইল গ্যালেট, এই চারটা আছে। আর অক্সিজেন শোষণকারীর মধ্যে ভাইটামিন সি, ই আর সালফেট লবণ আছে। তো এইখানে আমি আসলে এটা কৃত্রিম সবগুলা না, এর মধ্যে থেকে যেটা প্রাকৃতিক, ওই প্রাকৃতিকটা বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলো কৃত্রিম। যেমন ভাইটামিন সি, ই, সালফাইড লবণ, এরা সব প্রাকৃতিক। বাকি থাকে মুক্তমূলক শোষণকারী। এই মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্টগুলো এখানে কি হবে? কৃত্রিম হবে। সো আমরা এই দুইটার ক্যাটাগরি যদি দেখি, প্রাকৃতিক, কৃত্রিম, মুক্তমূলক শোষণকারী কোনটা, অক্সিজেন শোষণকারী কোনটা, একদম ক্লিয়ার হয়ে যাবে। এটাও দেখো অনেক জায়গাতে এসেছে। সো এখানে প্রাকৃতিক কোনটা তুমি যদি একটু খেয়াল করো, দেখো বিটা ক্যারোটিন, দ্যাট ইজ এটা একটা ভাইটামিন এ। কই থাকে বিটা ক্যারোটিন? গাজরে থাকে। এরপর আমরা পরের কোশ্চেনে যাই। কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে? তো এখানে সিম্পলি যদি বলো তাহলে তোমাদের বইতে যেটা আছে, লবণ, গাঢ় ঘনত্বের লবণের দ্রবণে তুমি যখন কোনো খাবারকে সংরক্ষণ করো সেই প্রসেসটাকে কিউরিং বলে। তাহলে এখানে নর্মালি উত্তর কী হবে? খাদ্য লবণ। তবে শুধু লবণ না, আমরা চিনি, এমনকি নাইট্রেট বা নাইট্রাইট লবণও কিউরিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সো তুমি অ্যাজ এ হোল মনে রাখো লবণ তোমার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড, কিন্তু চিনি আর নাইট্রাইট লবণ, এই দুই ধরনের লবণও কিন্তু আমরা কিউরিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি। বাট তোমার ক্ষেত্রে উত্তর খাদ্য লবণ। এরপর আসো আমরা পরের কোশ্চেনে যাই। মাংস বা মাছ সংরক্ষণে কোনটি ব্যবহার করা হয়? এটা খুব কমন একটা প্রশ্ন। মাছ এবং মাংস সংরক্ষণে কি ব্যবহার করা হয়? তো মাছ মাংস সংরক্ষণে নাইট্রাইট বা নাইট্রেটের যে লবণগুলো, এগুলো ব্যবহার করা হয় এবং এটা সাধারণত সোডিয়ামের লবণ হয়। হ্যাঁ, সোডিয়াম নাইট্রাইট এবং সোডিয়াম নাইট্রেট কিসে কিসে? মাছ এবং মাংসে। আবার বলো, নাইট্রেট আর নাইট্রেট কিসে? মাছ এবং মাংসে। খুব কমন প্রশ্ন, প্রায় আসে। এরপর আমরা পরের কোশ্চেনে যাই। আম কৌটাজাতকরণে কোন যৌগটি ব্যবহার করা হয়? এখানে অনেকগুলো ফল কৌটাজাতকরণে কী কী ব্যবহার করা হয় পার্সেন্টেজ সহ লিখেছি। আপাতত পার্সেন্টেজ দরকার নেই, তুমি অ্যাসিডগুলোর নাম বিশেষ করে মনে রাখবা। তো মনে রাখবা, অ্যাজ এ হোল সব ধরনের ফল সংরক্ষণে আমরা সাইট্রিক অ্যাসিড ব্যবহার করি। কোন অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। যেমন আম, আনারস, কাঁঠাল, পেয়ারা সব জায়গাতে দেখো আমরা সাইট্রিক অ্যাসিড ব্যবহার করেছি। ওকে, এর মধ্যে একটা ব্যতিক্রম আছে, একটা ফলে ব্যতিক্রম আছে। সেটা কি? দেখো, এখানটাতে আমরা পেয়ারা সংরক্ষণে এক্সট্রা অ্যাসকর্বিক অ্যাসিড ব্যবহার করি। ওকে, পার্সেন্টেজটা তুমি চাইলে দেখো, না চাইলে নাই। আর সব জায়গাতে ফল একটু মিষ্টি করার জন্য চিনি ব্যবহার করা হয়। তাহলে অ্যাজ এ হোল আমরা সব ফলে মনে রাখবো সাইট্রিক অ্যাসিড, স্পেশালি পেয়ারাতে অ্যাসকর্বিক অ্যাসিড, আর চিনি তো সব জায়গায় ব্যবহার করা হয়। এরপর সবজির ক্ষেত্রে ভুট্টা, মটরশুঁটি, টমেটো, এদের ক্ষেত্রে লবণ আর চিনি। ওদের ক্ষেত্রে কিন্তু অ্যাসিড নেই, সবজিতে অ্যাসিড দেওয়া লাগে না। তাহলে এখানটাতে আমরা লবণ আর চিনি দেবো। আর মাছ মাংসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট 2% লবণ, 2% চিনি। 2% লবণ, 2% চিনি, এটা মাঝে মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়। মাছ মাংসে কেন চিনি দিব? তো ভালো প্রিজার্ভেশনের জন্য চিনি দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কী হবে? আম কৌটাজাতকরণে কোনটা ব্যবহার করা হয়? আমি সব ফলের ক্ষেত্রে সাইট্রিক অ্যাসিড বলেছি, তাইলে এখানে উত্তর হবে সাইট্রিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড শুধু পেয়ারা, সো অ্যাসকর্বিক অ্যাসিড এখানে হবে না। ওকে, এরপর আসো আমরা পরের পেজে যাই।
কোন আয়নের স্বল্প পরিমাণ উপস্থিতি কোয়াগুলেশন দ্রুত করে? কোয়াগুলেশন মানে দুধ জমাট বাঁধিয়ে এখান থেকে যে মাখন বা নুনি আলাদা করার যে প্রক্রিয়া, এটাকে আমরা কি বলে থাকি? কোয়াগুলেশন। তো এইখানটাতে কোয়াগুলেশনের জন্য বিভিন্ন আয়ন দিয়ে কোয়াগুলেশন করা যায়। আয়নের চার্জ যত বেশি হবে কোয়াগুলেশন পাওয়ার তত বাড়বে। দেখো লেখা আছে চার্জ যত বেশি কোয়াগুলেশন তত দ্রুততর হবে। তো এখানে চার্জ কোনটা সব থেকে বেশি? এখানে একটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে তিনটা, তাহলে অবভিয়াসলি অ্যালুমিনিয়াম, কোনো সন্দেহ নেই। খুবই সিম্পল জিনিস, বাট পরীক্ষাতে আসে। ওকে, এরপর আমরা পরের কোশ্চেনে দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটা ব্যবহার করা হয়? তুমি নর্মালি দুধের কথা চিন্তা করো, দুধ নষ্ট হয়ে যায় কখন? বা দুধ আমরা যখন কোয়াগুলেট করতে চাই বাসা বাড়িতে, তখন কি করি? লেবু চিপে দিই বা ভিনেগার দিয়ে দিই। ভিনেগার দিলে কি হয়? ছানা আর পানি আলাদা হয়ে যায়। তাহলে অ্যাসিড দিলে দুধটা নষ্ট হয়ে যাবে। দুধটাকে প্রিজার্ভ করার জন্য তাহলে আমরা ক্ষারীয় কিছু ব্যবহার করবো। এখানে ক্ষার হিসেবে খুব কঠিন বা খুব কি বলবো ইন্টেন্সিফাইড ক্ষার ব্যবহার করা হয় না, খুবই মৃদু ক্ষার, দ্যাট ইজ সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়। দুইটা, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট আর একটা সোডিয়াম কার্বনেট, NaCO3 বা Na2CO3। ওকে, এই দুটো মনে রাখিও। অ্যাসিড তো তুমি দিবাই না, লেবুর রস দিবা না, HClও দিবা না। আর সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা, এটা অনেক তীব্র ক্ষার, সো তীব্র ক্ষারও দেওয়া যাবে না। ওকে, তাইলে এখানে আনসার হচ্ছে ডি। এখন আসো, দুধ থেকে ছানা তৈরি করতে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়? আমি অলরেডি দুইবার বলে ফেলেছি, দুধ থেকে ছানা তৈরি করা, দ্যাট ইজ ঘোল আলাদা হয়ে যাবে, মাখন আলাদা হয়ে যাবে বা ছানা আলাদা হয়ে যাবে। তো এই যে প্রসেসটা, এটাই কোয়াগুলেশন। কোয়াগুলেশনের বাংলা জমাট বাঁধা। তাহলে তো এটা জানোই তোমরা। এরপরে পরের কোশ্চেনে যাই, ট্যালকের সংযুক্তি কোনটা? ট্যালকের সংযুক্তি এটা অনেক বেশি পরীক্ষাতে আসে, তবে তোমরা ভুল করো এই সংখ্যাতে। সংখ্যা কোনটা কত অণু থাকে। তো এখানে জাস্ট এই নেমনিকটা মনে রাখবা, 341 এই নেমনিকটা মনে রাখলে কিন্তু আর ভুল হয় না। কখনোই তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, পানি, এদের জায়গা অদল বদল করে দিবে না, যদি সংখ্যা দিয়ে হবে না। জায়গা একই থাকবে, শুধু সংখ্যাটা চেঞ্জ করে দেয়। সো প্রথমে আমরা তো জানি যে ম্যাগনেসিয়াম থাকে, ম্যাগনেসিয়ামের যৌগটা, তারপর সিলিকনের যৌগটা, তারপরে পানি। কিন্তু কখনো এই দুটো উল্টাপাল্টা করবে না, এই জন্য তুমি জাস্ট 341 মনে রাখো, 341। তাহলে প্রথম যেটা থাকবে সেটা, দ্যাট ইজ ম্যাগনেসিয়াম অক্সাইড 3 অণু থাকবে, তারপরে সিলিকন ডাইঅক্সাইড 4 অণু, অ্যান্ড পানি 1 অণু থাকবে। ওকে, তাহলে এখানে উত্তর কোনটা হবে? অবশ্যই খ। এটা কিন্তু ম্যাটেও অনেকবার এসেছে, সো খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন অ্যাডমিশনেও আসে। এরপর 10 নম্বর দেখো, ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কোনটা? ভ্যানিশিং ক্রিম অ্যান্ড কোল্ড ক্রিমের পার্থক্য তো জানো তোমরা। ভ্যানিশিং ক্রিম গরমের সময় ব্যবহার করি, যেখানে তেল বা ময়শ্চারাইজিং ইফেক্টটা একটু কম থাকে, আর কোল্ড ক্রিম অনেক বেশি তৈলাক্ত থাকে, অনেক বেশি ময়শ্চারাইজিং পাওয়ার থাকে। তো এখানটাতে তুমি যদি ভ্যানিশিং ক্রিমের কথা বলো, তাহলে এর মেজর পোর্শন হচ্ছে অ্যাক্টিভ পোর্শন অবশ্যই, কারণ দুইটা ক্রিমের ক্ষেত্রে দেখবো অনেক পানি ব্যবহার করা হয়। পানির হিসাব বাদ, পানি অ্যাক্টিভ এজেন্ট না। অ্যাক্টিভ এজেন্ট হিসেবে সব থেকে বেশি থাকে স্টিয়ারিক অ্যাসিড এবং এর সাথে গ্লিসারিন থাকে। ওকে, তাইলে গ্লিসারিন এর সাথে মিশে স্টিয়ারিক অ্যাসিড যদি পরে বিক্রিয়া করে, তো মেজর উপাদান বা 20% উপাদান আসলে স্টিয়ারিক অ্যাসিড। কিসের ক্ষেত্রে বলো? ভ্যানিশিং ক্রিমের ক্ষেত্রে, কারণ এটা খুব বেশি মানে তৈলাক্ত করা যাবে না, কারণ গরমের সময় ঘেমে যাবে। তাহলে ভ্যানিশিং ক্রিম গরমে ব্যবহার করা হয়, এই জন্য খুব বেশি তৈলাক্ত জিনিস ব্যবহার করা হয় না, স্টিয়ারিক অ্যাসিড এবং গ্লিসারিন ব্যবহার করা হয়। স্টিয়ারিক অ্যাসিড প্রায় 20%। আর কোল্ড ক্রিমের ক্ষেত্রে আমরা অনেক বেশি অয়েলি করবো, তো এই ক্ষেত্রে মেজর উপাদানটা হচ্ছে মিনারেল অয়েল দিতে পারো, তো এটা একটু ক্ষতিকর, একটু কার্সিনোজেনিকের জন্য ভেজিটেবল অয়েল, দ্যাট ইজ অ্যালমন্ড অয়েল ব্যবহার করা হয়। তাইলে এখানে আমরা অয়েল মেইন উপাদান হিসেবে পাবো এবং এর সাথে বি ওয়াক্স পাবো। ওয়াক্সটা কি করবে? ওই অয়েলটাকে সেট করে রাখবে এবং পানি আর্দ্র বা বাষ্পীভূত হয়ে দিতে পারে স্কিন থেকে, ঠিক আছে? তাহলে এখানটাতে আমরা এই দুটো মনে রাখি, ভ্যানিশিং ক্রিম স্টিয়ারিক অ্যাসিড অ্যান্ড কোল্ড ক্রিমে অয়েল ব্যবহার করা হয়। এরপর আমরা পরেরটাই যাই, পরের পেজে। কোশ্চেন নম্বর 11, কোনটি ভিনেগার? ভিনেগারের সংকেত কোনটা বলো? ভিনেগারের তো অনেক টাইপের প্রশ্ন আসে। তো আমরা জানি 6 থেকে 10% ইথানোইক অ্যাসিড, দ্যাট ইজ CH3COOH, এর জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তাহলে এখানে ভিনেগারে অনেক টাইপের প্রশ্ন আসে যে এখানটাতে ইথানোইক অ্যাসিডের পার্সেন্টেজ কত? 6 থেকে 10%। পানির শতকরা পার্সেন্টেজ কত? তো পানি কতটুকু হবে? তুমি 100 থেকে এটা বাদ দাও, তাহলে কত হয়? 90 থেকে 94%। উল্টাপাল্টা হয়ে প্রশ্ন কিন্তু এভাবে আসে। তো অ্যাজ এ হোল এখানে ভিনেগার তুমি দেখতেই পাচ্ছ 6 থেকে 10% CH3COOH। অনেক সহজ প্রশ্ন এটা, কিন্তু পরীক্ষাতে কিন্তু আসে। দেখো এর পরেও প্রশ্ন আছে, নিচের কোন মিশ্রণটি ভিনেগার? তো এখানে আর সংযুক্তি নাই, জাস্ট শতকরা পার্সেন্টেজ না দিয়ে জাস্ট ডিরেক্ট লিখে দিয়েছে CH3COOH, এর সাথে কি থাকবে? পানি থাকবে। তাহলে উত্তর হচ্ছে খ, CH3COOH এন্ড ওয়াটার। এরপরে আমরা 13তে যাই। দেখো ভিনেগারের মধ্যে ইথানোইক অ্যাসিডের পরিমাণ কত? সিম্পল, একই কথা, জাস্ট একটু ভিন্নভাবে লিখেছে। সো ইথানোইক অ্যাসিড এখানটাতে 6 থেকে 10%। এরপর আমরা পরে যাই। আচ্ছা, এই প্রসেসটা একটু দেখবে, এখানে অনেক কিছু লেখা আছে, খুবই ইম্পর্টেন্ট। আমরা ভিনেগার প্রস্তুতিতে 3টা এনজাইম সাধারণত দেখতে পাই। আমরা নেমোনিক, জামাই দিয়ে মনে রাখি, জা দিয়ে জাইমেস, ম দিয়ে মল্টেস, আর ই দিয়ে ইনভার্টেস। 3টা কোনটা কোথায় কাজ করে? তো আমরা একদম শুরুতে ভিনেগার প্রস্তুতি শুরু করবো কি দেবে? কোন একটা মল্ট দিয়ে, সেটা খেজুর গুঁড়ো হইতে পারে, পচা আলু হইতে পারে, যে কোনো কিছু। তো সাধারণত খেজুর রস দিয়ে আমরা বানাই। তো তার মধ্যে কি আছে? মল্টোজ আসে। তো এই যে মল্টোজ,
এই মল্টোজকে আমরা জানি যে কোনো একটা উপাদানের নামের শেষে এস যোগ করে দিলে এনজাইম হয়ে যায়। মল্টোজকে যে ভাঙে সে হচ্ছে মল্টেজ। তো এই যে মল্টেজ মল্টোজকে ভেঙে সুক্রোজে পরিণত করে। ওকে, তাহলে মল্টেজের কাজ কি জামাইয়ের? সে হচ্ছে সুক্রোজ তৈরি করে মল্টোজ থেকে। এরপর আসো সুক্রোজ। এই যে সুক্রোজ আসলো ওকে ভাঙবে। সুক্রোজ ভেঙে কি তৈরি হয়? গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এখনো গ্লুকোজ এখনো ফ্রুক্টোজ। তো এইখানটাতে এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ তোমরা নিশ্চয়ই জানো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুইটাকে একসাথে ইনভার্ট সুগার বলা হয়, কারণ একটা ডেক্সট্রো একটা লেভো, এই জন্য দুটো ইনভার্ট উল্টা সুগার বা উল্টা চিনি বলা হয়। তাইলে এই দুইটা যদি ইনভার্ট সুগার হয়, তাইলে এই সুক্রোজকে যে ভাঙলো, ভেঙে এই ইনভার্ট সুগার তৈরি করলো, তাকে ইনভার্টেজ বলা হয়। ইনভার্ট সুগার যে তৈরি করে সেই ইনভার্টেজ। এই জন্য এখানে কোন এনজাইমটা কাজ করে? ইনভার্টেজ। একটু এই ইনভার্ট সুগারের কনসেপ্টটা দেখে নিও, পরবর্তীতে বোটানিতেও লাগবে। আর এরপরে দেখো এই যে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি হয়েছিল, ওই গ্লুকোজ আর ফ্রুক্টোজ জাইমেজের প্রভাবে ইথানলে পরিণত হবে। তাহলে এখন ইথানল হয়ে গেল, অ্যালকোহল তৈরি হয়ে গেল। এখন অ্যাসিড কিভাবে বানাবো আমরা? জাস্ট এই যে ইথানলটা তৈরি হলো, এর 10%কে অক্সিজেনের উপস্থিতিতে অ্যাসিটোব্যাক্টেরিয়ার কাছে দিয়ে দেবো, ও পরবর্তীতে অ্যাসিড তৈরি করে দিবে। সিম্পল। 3টা এনজাইমের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড এখানে ইনভার্ট সুগারের কনসেপ্টটা বোটানির জন্য দেখবা, অ্যাডমিশনের জন্য দেখবা। ঠিক আছে, তাহলে মল্ট ভিনেগার প্রস্তুতে সুক্রোজের আদ্র বিশ্লেষণে কাকে ব্যবহার করা হয়? সুক্রোজের আদ্র বিশ্লেষণ পানির প্রভাবে ভেঙে কিন্তু এই দুইটা তৈরি হয়েছে, এটাই আদ্র বিশ্লেষণ, এটাই সেই বিক্রিয়া। এইখানে ইনভার্টেজ কাজে লাগে। ঠিক আছে, এরপর আসো ভিনেগারের শতকরা কত ভাগ পানি থাকে, যেটা অলরেডি আমি বললাম। সো 6 থেকে 10%, 100 থেকে ওটা বাদ দিলেই হয়ে যাচ্ছে। তো 90 to 94% তুমি যদি বলো তাহলে 90% বলা যায়। অপশন সব থেকে কাছাকাছি হচ্ছে 90%। বাট তোমরা এটা ভুল করে, যদি এখানে 6 থেকে 10% থাকতো, বিশ্বাস করো এখানে 50%-এর বেশি স্টুডেন্ট 6 থেকে 10% দাগাইতা। এরপর দেখো দুধে কোন ডাইস্যাকারাইড থাকে, এটা ইম্পর্টেন্ট। দুধের নাম যেখানে আছে সেখানে ল্যাক্টালবুমিন, ল্যাক্টোগ্লোবিউলিন, অনেক কিছু, ল্যাক্টোফেরিন। ল্যাক্ট মানে দুধ। সো দুধের যে সুগারটা থাকে সেটা হচ্ছে ল্যাকটোজ। কি থাকে? ল্যাকটোজ। আবার দেখবা অনেকে দুধকে হজম করতে পারে না। তো যারা দুধকে হজম করতে পারে না, ওই কন্ডিশনটাকে আমরা বলে থাকি ল্যাকটোজ ইনটলারেন্স, দ্যাট ইজ দুধের চিনি হজম করার অক্ষমতা। ওকে, তাহলে তোমরা জানো ল্যাকটোজ। এরপর দেখো এই টাইপের প্রশ্ন অ্যাডমিশনে আসে, তোমাদেরও আসতে পারে। নিচের কোন স্তন্যপায়ী প্রাণীর দুধে ল্যাকটোজের পরিমাণ সব থেকে বেশি? তো এখানে কয়েকটা জিনিস মনে রাখবা। বেশি কোন কিসের দুধে কি বেশি থাকে এটা মনে রাখবা। মানুষের দুধ সব থেকে টেস্টি কিন্তু। সো কেন টেস্টি? কারণ এখানে অনেক ল্যাকটোজ থাকে, অনেক মিষ্টি হয়। তাইলে কোন স্তন্যপায়ীর দুধে ল্যাকটোজ বেশি থাকে? অবশ্যই মানুষ। ওকে, আর বাকি দুইটা দেখো। মহিষ অনেক শক্তিশালী না? তো আমি মনে রাখবো মহিষ অনেক শক্তিশালী, সো ওর দুধে ক্যালোরির পরিমাণ অনেক বেশি। ক্যালোরি কি দিয়ে নির্দিষ্ট হয়? ফ্যাট দিয়ে। তাইলে মহিষের গায়ে শক্তি বেশি, এই জন্য দুধের শক্তি বেশি, এবং এই জন্য এখানে ফ্যাটও বেশি। সো ফ্যাট এবং ক্যালোরি বেশি কোথায়? মহিষে। আর ভেড়ার ক্ষেত্রে ভেড়ার মাংস অনেক সফট, অনেক মজা। সো ভেড়ার মাংস অনেক প্রোটিন থাকে, সো দুধেও অনেক প্রোটিন থাকে, এটা মনে রাখবা। সো ভেড়াতে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। ওকে, এরপর 18 নম্বর, খাদ্য সংরক্ষণকারী হিসেবে কোন সাইট্রিক অ্যাসিড যেটা ব্যবহার করা হয় তার পিএইচ কত? এখানে এটা খুবই কমনলি আসা প্রশ্ন, আমাদের অ্যাডমিশনে এসেছিল, আমাদের আগের বারও মেডিকেল অ্যাডমিশনে এসেছিল, পরপর 2বার এসেছে। তোমাদের বারে কিন্তু আসতে পারে অ্যাডমিশনে, আবার একাডেমিকেও আসতে পারে। তো সাইট্রিক অ্যাসিড আমি মনে রাখতাম সাইট্রিককে কি বলতাম? পাইট্রিক। তো সাইট্রিক দ্যাট ইজ পাইয়ের মান যা, সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান তা। পাইয়ের মান 3.1416, আমরা সংক্ষেপে 3.14 লিখতে পারি, তাহলে এখানটাতে 3.14, কোনো সন্দেহ নাই। আর অ্যাসিডিক অ্যাসিড বা ভিনেগার যেটা, এর পিএইচ মান 4.74। এটা তো তোমাদের উল্টাপাল্টা হয় না। ওকে, খুবই পরিচিত সংখ্যা, এতবার তোমরা দেখছো, ভুল করার কোনো সুযোগই নাই। পাইট্রিক মনে রাখবে, এই যে ডেন্টাল 20-21 আসছিল। এরপর আসো কোনটি ফরমালিন, এটা আমরা এসএসসি থেকে পড়ে আসতেছি। ফরমালিন এটা কিন্তু ফর্মালডিহাইড, দ্যাট ইজ অ্যালডিহাইডের একটা জলীয় দ্রবণ। 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। সো এখানে উত্তর কি হবে? ঘ। ওকে, ফরমালিনকে আবার ওই অনেকে ভিনেগারের সাথে গুলিয়ে ফেলে না, ওটা অ্যাসিড, ভিনেগার একটা অ্যাসিড, কিন্তু এটা কিন্তু অ্যালডিহাইড এবং এটা বিষাক্ত। 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ। ওকে, তো এই তো মোটামুটি এই চ্যাপ্টার থেকে এই পর্যন্তই ছিল। আমাদের নেক্সট যে ক্লাসগুলো আছে, এই ক্লাসে আমরা বাকি যে 3টা চ্যাপ্টার আছে এই 3টা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।